গল্প চেকমেট, লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 4। রাতের ঘন কালো অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে টকটকে লাল উষার আগমন ঘটেছে। পূব আকাশে কমলা রঙের আলো বিলাচ্ছে। কোমল সূর্য, সুন্দর শীতল বাতাসে মোহাচ্ছন্ন চারিধার। ছোট নাইটিওয়াল পাখির ঝাঁক গাছের ঘন পাতার ঝোপে লুকিয়ে লুকিয়ে চিকন সুমিষ্ট স্বরে ডেকে চলেছে অবিরত, কিন্তু সেই সুর বেশিক্ষণ স্থায়ী হলো না। কাকের ঝাঁক এসে কাকা শব্দে ভয়ানক করে তুলল চারপাশ। মুহূর্তেই সুন্দর সকাল কেমন ভয়ানক রূপ ধারণ করল। নিত্যদিনের নয়, আজও খুব ভোরে নিদ্রা ত্যাগ করে ছাদে উঠলেন সোভানকং। সকালের কোমল রূপ উপভোগ করতে বেশ পছন্দ করেন তিনি। মন শরীর দুটোই ভালো থাকে এই মুহূর্তে। সিঁড়ি বেয়ে এক পা দুপা করে এগিয়ে চলেছেন সোভান। এক হাতে সফেদ লুঙ্গির নিচে সোনালি পাড়ের অংশ ধরে রেখেছেন, অন্য হাতে দাবার বোর্ড। আজকাল একা একা দাবা খেলা নেশায় পরিণত হয়েছে তার। এখানে কোনো হারানোর কেউ থাকে না, সে নিজেই উইনার। বিষয়টা মনে মনে বেশ পৈশাচিক আনন্দ দেয় তাকে। ছাদে এসে দুই হাত উঁচিয়ে আর একটু আড়মোড়া ভাঙলেন সুহান। এরপর লম্বা শ্বাস টানলেন। ভোরের নির্মল মিষ্টি হাওয়া যেন ভুর ভুর করে নাসারন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করলো। কেমন এক আত্মিক শান্তি অনুভব হলো। এরপর আয়েশ করে চেয়ারে বসে সামনে তাকাতেই দৃষ্টি বিস্ফোরিত হলো। দাবার বোর্ড সরিয়ে তড়িৎ উঠে এগিয়ে গেলেন রেলিংয়ের নিকট। এরপর থমথমে মুখে তাকিয়ে রইলেন নিজের হাতে লাগানো বহু সাধের বাবলা গাছের দিকে। প্রশস্ত গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, উচ্চতায় যেন আকাশ ছুঁই ছুঁই। সেই বাবলা গাছের সর্পিল ডালে ঝুলছে নিজের আদরের একমাত্র ভাগিনা। বাতাসের দোলায় দড়িখানা ক্যাচ ক্যাচ শব্দ তুলছে। ডালটির ছাল ওঠার নমুনায় মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে ঝুলছে এই লাশ। নির্লিপ্ত চোখে সেই লাশের পানে তাকিয়ে ছাদ থেকে নেমে গেলেন সোভান। এরপর ধীরে ধীরে হাঁটতে লাগলেন সেই গাছ অভিমুখে। প্রতিটা কদমের সাথে সাথে সোভানের চোখ হলো অগ্নিবর্ণ, আর চোয়াল হলো শক্ত। ভারী উত্তপ্ত নিঃশ্বাসে বাঁকা গোফগুলো নড়ে নড়ে উঠছে। পায়ের জুতোর পিষ্টনে মাটিগুলো ধুলো হচ্ছে, কেঁপে উঠছে থুতনি। ইতিমধ্যে হাবেলির অনেক মানুষ সেই গাছের নিচে এসে জমায়েত হয়েছে। উপস্থিত নেই শুধু সারফরাজ, যে নিজেই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। তার সেখানে উপস্থিত হওয়াটা কি বিশেষ জরুরি? মাসুদের নিথর দেহের সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন সোভান। সুন্দর গড়নের ফর্সা ছেলেটাকে কেমন ভয়ানক ঠেকছে। দেখেই পেট গুলিয়ে বমির উদ্রেক হচ্ছে। বেশ কয়েকজন নাক মুখ চেপে বমি আটকানোর চেষ্টা করেও বিফল হলো। মাসুদের গায়ের চামড়া উপড়ে ফেলা হয়েছে, দগদগে মাংস আর চকচকে তেল দৃশ্যমান। কেটে নেওয়া হয়েছে বিশেষ অঙ্গ। শুধু তাই নয়, জবরদস্তিমূলক তা এঁটে দেওয়া হয়েছে তার মুখ গহ্বরে। হাত দুটো বোধহয় শক্তি প্রয়োগে ভেঙে দেওয়া হয়েছে। গায়ে কোনো কাপড়ের অস্তিত্ব নেই। গাছের নিচে অনাদরে পড়ে রয়েছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ। মাসুদের মেলে রাখা বড় বড় ফ্যাকাশে চোখ দুটোতে ভয়ের আভাস স্পষ্ট। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন পৃথিবীর সবচাইতে ভয়ানক কিছুর দর্শন করেছে ওই চোখ জোড়াতে। মাসুদের এমন ভয়ানক রূপ দেখে কেউ আর কথা বলার অবস্থায় রইল না। ভয়ে যেন তাদের কলিজা শুকিয়ে উঠল, কিন্তু সোভান নির্বিকার। সে এখনো ঠাই দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে মাসুদের পানে। কয়েক মুহূর্ত এভাবে গড়াতেই এগিয়ে এলো সারফরাজ। সারফরাজের পায়ের শব্দ শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই মাথা নিচু করলেন সোভান। নিজের ধেয়ে আসা কান্না গলধকরণ করে চোখ তুলে সারফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। এরপর শুধালেন, চামড়াটাও তুলে নিলি? প্রশস্ত হাসল সারফরাজ। ভয়ানক ঠেকল সেই হাসি। চোখ দুটো কেমন নির্দয়। এইটুকুন ছেলের নিঃশ্বাসটাও কেমন বিষাক্ত। সোভানের সামনে এগিয়ে এসে ভারী শীতল গলায় সারফরাজ বলল,
চামড়ার নিচে প্রচুর যন্ত্রণা দাদাজান। সেই যন্ত্রণায় মাসুদ ভাই ভুলে সিংহের খাঁচায় ঢুকে গেছিল। কি করে ছাড়ি বলুন? বারবার বোঝানোর পরও যদি কেউ অবুঝের মতো আচরণ করে, তাহলে আমার আর কি করার? আর কথা বাড়ালেন না সোভান। নিজের চোখের সাহায্যে মনের ক্রোধ নিভৃতে জানালেন সারফরাজকে। তা দেখে সারফরাজ স্মৃত হাসল। এসব চোখ রাঙানি সে গায়ে মাখে না। সে কোনো ভুল করেনি। নিজের আমানত রক্ষার প্রয়োজনে এর চাইতেও ভয়ানক হয়ে উঠবে সে। এই জন্য যদি মানুষের খাতা থেকে তার নাম বদলে পশুর খাতায় নাম উঠে যায়, তবে যাক না, ক্ষতি কোথায়? রূপকথার ফর্সা কোমল গালটা কুচকুচে কালো জখমে ছেয়ে আছে। সকাল থেকেই ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। ওই যে সারফরাজকে খামচে ধরে আছে, কোনোভাবেই ছাড়ছে না। থেকে থেকে এই গালের টনটনে ব্যথায় কেঁদে উঠছে। কোনোভাবেই আজ রূপকথাকে সামলাতে পারছে না সারফরাজ। মনে মনে সারফরাজ ভেবে নিয়েছে এখানে সে আর রূপকথাকে রাখবে না। কিন্তু এখানে না রাখলে কার কাছে রাখবে? নিজের চেনা জানা পরিচিত সেরকম কেউ নেই যার কাছে নিশ্চিন্তে রূপকথাকে রেখে স্বস্তির শ্বাস ফেলতে পারবে সারফরাজ। এই মুহূর্তে সারফরাজের মনে হচ্ছে এই মেয়েটাকে না বাঁচালেই বুঝি ভালো হতো। বাবা মায়ের সাথে সেও আকাশে চলে যেত, কোনো ঝামেলা রইত না। হঠাৎই সারফরাজ খেয়াল করলো মেয়েটির শরীর উত্তাপ, অস্বাভাবিক। এবার যেন একটু বিপাকে পড়ল সে। সাংঘাতিক জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এত এত ঝামেলা কিভাবে সামাল দেবে সারফরাজ? এধারে নিজের ঘরে রকিং চেয়ারে সমানে দুলে চলেছে সোভান। কিছুই যেন তার মন মতো হচ্ছে না। সারফরাজকে তিনি যা যা ভেবে রেখেছেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। ওই ক্যাপ্টেনের পরিবার তাকে একদম নিঃশেষ করে দিয়ে গেছে। এদিকে সারফরাজ আর চরম ধৃষ্টতার পরীক্ষা দিয়েছে। হাতের মুঠো থেকে সহসাই যেন এই সারফরাজ বেরিয়ে পড়তে চাইছে, কিন্তু সোভাঙ্গের কিছুতেই হতে দিতে পারে না। সারফরাজহীন তার সাম্রাজ্যের প্রতিটা ইট খসে খসে পড়বে। যে কোনো মূল্যে সারফরাজকে তার পক্ষে চাই, কিন্তু বাচ্চা মেয়েটির হঠাৎ অবতার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মুহূর্তেই রূপকথার উপর চরম আক্রোশ জন্মালো সোভানগঙের। মেয়েটির উপর প্রবল জেদ আর ঘৃণা ফুটিয়ে ডেকে উঠল পশুতুল্য নির্দয় কবির নামের ট্রাক ড্রাইভারকে। পশুর হৃদয়ে সামান্য দয়ামায়ের উপস্থিতি থাকলেও কবিরের মধ্যে তার রেশ মাত্র নেই। হাজার কাকুতি মিনতি করেও ক্ষমা ভিক্ষে পাওয়া যায় না এই কবিরের থেকে। অবশ্য এর ক্রেডিট সবটাই সোভানের। একদম ছোটবেলায় ধরে এনে মানুষ খুনের দায়িত্ব দিয়েছিলেন এই ছেলেকে তিনি। খুন খারাপির মধ্যে থাকতে থাকতে পাষাণে পরিণত হয়েছে এই ছেলে। মানুষকে নৃশংস মৃত্যু দিতে বেশ পছন্দ করে কবির। এক প্রকার মদের নেশার মতো খুনের নেশায় আসক্ত সে। এদিকে দাদাজানের ডাক পেয়ে দৌড়ে এলো 30 বছরের তাগড়া যুবক কবির। সবাই খেতে বসেছিল বোধহয়। হাতের আঙুলে ভাত লেগে আছে। কবির মাথা নত করে বুকে হাত ভাঁজ করে বলল, বলুন দাদাজান। কবিরের হিংস্র চেহারার পানে একবার নজর বোলালো সোভান। এরপর তেজি কণ্ঠে ঠোঁট চেপে চেপে ক্রোধ সংবরণ করতে না পেরে আদেশ করলেন, ওই বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আয়, এবং সেটা আজ রাতেই। সোভানের কথা শুনে কেঁপে উঠল কবির। মাথা সামান্য উঁচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু দাদাজান, সারফরাজ। কবিরকে কথা শেষ করতে দিলেন না সোভান। তার আগেই গলায় কাঠিন্য ঢেলে বললেন, নিজের চেলা পেলা দিয়ে ওকে শক্ত করে ধরে রাখবি। ওই বাচ্চা ওর রক্তের কেউ না। আবেগে গা ভাসিয়ে এমন বাহাদুরি দেখাচ্ছে। বাচ্চাটা মরে গেলে দেখবি আবার স্বাভাবিক হয়ে আমার গোলাম হয়ে রয়েছে। আর তাও যদি না পারিস তাহলে ওকে সহ শেষ করে দে। কবির যেন ভুল শুনল। সোভানগং সারফরাজকে শেষ করে দিতে বলছে, এটা তার বিশ্বাস হলো না। এই হাভেলিতে 100 জনের উপর ছেলে পেলে আছে। তাদের মধ্যে সবার চাইতে সারফরাজকেই সোভান সমীহ করে বেশি। শুধু কি তাই, নিজের নাতির মতো করে মানুষ করছেন এই সারফরাজকে। হাভেলিতে কেউ সোভানগঙের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অথচ সারফরাজ নিজের অধিকার আদায় করে নেয় চোখে চোখ রেখে। সারফরাজ ইচ্ছে পোষণ করা মাত্রই সোভান তাকে বিশেষ সুবিধাসহ পড়ালেখার সুযোগ করে দিয়েছেন।
এই হাভেলিতে একমাত্র সরফরাজই কলেজের গণ্ডিতে পা রাখতে পেরেছে, অথচ সরফরাজের থেকে কম বয়সী ছেলে এখন লেখাপড়া ফেলে চুরি ছিনতাইয়ে মশগুল হয়ে গেছে। সুভানগং তার খবরও রাখেন না। আজকে এই আদরের সরফরাজকে শেষ করার হুকুম সুভানগং নিজে দিচ্ছে, কথাটা যেন স্বপ্নের মতো ঠেকলো কাবিরের কাছে। কিন্তু কথাখানা তার মনে ধরল। সরফরাজ তার দুই চোখের শত্রু, মোটেও সহ্য হয় না এই ছেলেকে তার। এতদিন বাদে যেহেতু এমন সুবর্ণ সুযোগ এসেছে, কাবির কিছুতেই তা হাতছাড়া করবে না। ওই মেয়েকে শেষ করার আগে সরফরাজকে শেষ করবে সে, তারপর পিষে মারবে ওই ছোট্ট বাচ্চাটাকে। মনে নানাবিধ ভাবনা ভেবে কাবির প্রত্যুত্তর করল, কথাটা ভেবে বলছেন তো দাদাজান? চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে কপাল কুঁচকালেন সুভান। এরপর রয়ে শয়ে গম্ভীর গলায় বলল, এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি কাবির। নিজ স্বার্থে আদর দিয়ে যেমন মাথায় তুলেছি, তেমনি মাথা থেকে পায়ে পিষতে সময় নেব না। তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখে নেব। কাবির সম্মতি জানিয়ে প্রস্থান করতে নিলেই সুভান ধীর গলায় সতর্কবাণী ছুড়ল, বড় রামদাটা ভালো করে ধার দিয়ে নিস। একবার ফসকে গেলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। সুভানের কথায় ফিক করে হেসে দিল কাবির, খুবই বিশ্রী ভয়ানক সেই হাসি। কিছুক্ষণ হেসে সেই হাসি থামিয়ে কাবির বলল, এই হাত থেকে আজ পর্যন্ত কেউ ফসকাতে পেরেছে দাদাজান? 17 বছর ধরে চলছে এই হাতের নির্দয়তা। জীবনে প্রথম খুন কবে করেছিলাম জানেন? সুভান উৎসুক হয়ে কাবিরের মাধুর্যহীন চেহারার পানে তাকিয়ে রইল। শুকিয়ে ওঠা আঙুলে ভাত চাটতে চাটতে কাবির বলল, 7 বছর বয়সে দাদাজান। মানুষটার অপরাধ ছিল নগণ্য, কিন্তু আমার ক্রোধ ছিল অসামান্য। মৃত্যুর আগে অমন বাপের বয়সী মানুষটা বড় বড় চোখ করে আমাকে দেখেছিল। তার যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এমন হাঁটুর বয়সী ছেলে তাকে নরক যন্ত্রণা তুল্য মৃত্যু দিচ্ছে। মৃত্যুর আগে আমাকে অভিশাপ দিয়ে বলেছিল, রাস্তার কুকুরের মতো মরণ হবে আমার। এই অভিশাপ আমি খণ্ডাবো দাদাজান। এই কাবির কারো হাতে নিজেকে শেষ হতে দেখতে পারে না। দরকার পড়লে নিজের জান নিজেই কোরবান করে দেব, তবুও অন্যের হাতে নিজের জীবন কিছুতেই তুলে দেব না। কথাগুলো বলতে বলতে কাবিরের চোখ জ্বলে উঠল। সুভান দেখলেন ভয়ানক চোখ জোড়াতে কেবল অদ্ভুত দুটি রাক্ষসের মতো চোখ দুটো দেখলেই কলিজা কেঁপে ওঠে। সেই চকচক চোখের পানে তাকিয়ে সুভান মনে মনে বললেন, তোকেও আমি নরক যন্ত্রণা দিয়ে মৃত্যু দিব, পশু কোথাকার। সরফরাজের মৃত্যুর পর তুই যে আমার জম হয়ে ফিরে আসবি তা আমি ভালোই জানি। মাসুদের লাশ দফন হলো দুপুরের পর। কোনো ইমাম এলো না সেই লাশ দাফনে। এলো না বললে ভুল হবে, আনা হয়নি। শেষ গোসলটাও সেভাবে দেওয়া হয়নি। কোনো মতে গাছ থেকে নামিয়ে সাদা থানে ভরে মাটি চাপা দেওয়া হলো। সুভানগংয়ের হাবেইলেতে আজ কোনো রান্না বান্না হলো না। রূপকথার জন্য বাইরে থেকে খাবার কিনে এনে খাইয়ে দিল সরফরাজ। জ্বরের মাত্রা ব্যাপক। মেয়েটি সেরকম কিছুই খেলো না। চোখ বুজে ঘাড় ছেড়ে দিয়ে সরফরাজের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো। মেয়েটির এহেন অসহায় অবস্থায় মন ভার হলো সরফরাজের। সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ জুড়ে বিদ্যুতের খেলা চলল, সেই সাথে এলোমেলো দমকা হাওয়া। বিদ্যুতের ঝিলিক বিকট শব্দের উৎপত্তি করেছে থেকে থেকে। মাগরিবের আজানের পরপর ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা। সরফরাজ তাকে বিছানায় শুইয়ে একটা কাঁথা গায়ে দিয়ে খাটের কাছ থেকে ঘেঁষে মেঝেতে বসে রইল। বাহিরে অঝোর বৃষ্টি ঝরছে। বৃষ্টির দমকে মনে হচ্ছে রাতভর ঝরবে। সারাদিন সুভানকে দেখা যায়নি, হয়তো ভাগ্নের মৃত্যুর শোক পালন করছে একাকী। বজ্রপাতের কাছে টিকতে না পেরে ইলেকট্রিসিটি বিদায় দিল। সরফরাজ একাকী অন্ধকার ঘরে নিজ চিন্তায় ডুব দিল। মাসুদের প্রতি সুভানের ভালোবাসা ছিল অতুলনীয়। ভাগ্নের মৃত্যু যে এমনি এমনি সুভান মানবে তা না। সরফরাজ বেশ ভালো জানে সুভান অবশ্যই তাকে পাল্টা আঘাত করবে, কিন্তু আঘাতটা কি? সরফরাজের ভাবনা ব্যাঘাত ঘটল দরজায় কড়া নাড়ার শব্দে।
সজাগ কানে বিছানার নিচ থেকে নিঃশব্দে ভারী এক রড নিয়ে কোমরের পিছনে লুকালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে দরজা খুলে চৌকাঠে হাতের ভর দিয়ে দাঁড়ালো। সামনে সরফরাজের বিশ্বস্ত সিদ্দিক দাঁড়ানো। তার চোখে মুখে ভয়। সিদ্দিকের মুখের ভয় কৃত্রিম নাকি সত্যি যাচাই করলো না সরফরাজ। সিদ্দিকের চোখে চোখ রেখে মাথা ঝাঁকিয়ে শুধালো, কি চাই? সিদ্দিক কিছুক্ষণ আমতা আমতা করে বলল, দাদাজান তোরে দাবা খেলার লাইগা ডাকে। সিদ্দিকের কথায় কপাল কুচকালো সরফরাজ। এরপর ঘরে ঢুকে তালা চাবি এনে রূপকথাকে ঘরে আটক করে দিয়ে সিদ্দিককে শোধালো, কোথায় উনি? সিদ্দিক বাইরের বড় উঠান নির্দেশ করে বলল, ওইখানে। সরফরাজের কাছে কেমন খটকা লাগলো। এমন ঝড় বৃষ্টিতে সুবহান তাকে দাবা খেলার জন্য বাইরে কেন ডাকবে? হয়তো ভাগ্নের মৃত্যুতে উন্মাদ হয়ে গেছে। সিদ্দিকের পিছু পিছু হাঁটতে লাগলো সরফরাজ, কিন্তু পা দুটো কেমন অসাড় লাগছে, শরীরও শক্তিহীন। সদর দরজা দিয়ে বের হতেই কবির অমায়িক হেসে সরফরাজের সামনে দাঁড়ালো। সেই হাসিতে নজর বুলাতেই চোখ টিপল কবির। মুহূর্তেই 10-12 জন ছেলে এসে ঘিরে ফেলল সরফরাজকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই টেনে হিঁচড়ে টেনে নিয়ে গেল বাইরের বাবলা গাছের নিকট। ছোটার জন্য ছটফট করল সরফরাজ, কিন্তু কবির ক্রূর হাসল। হাতে থাকা রামদা নিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল, চিতাবাগের থাবা থেকে কখনো শিকারি পালাতে দেখেছিস? সরফরাজ বুঝল কঠিন ষড়যন্ত্রে ফেসে গিয়েছে সে। আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল তার। নিজের ভয়ানক পরিণতিতে ক্রোধে চোয়াল শক্ত হলো সরফরাজের। রক্তবর্ণ ভয়ানক চক্ষু নিয়ে সিদ্দিকের পানে একবার তাকালো সরফরাজ। সিদ্দিক মুহূর্তেই দৃষ্টি নামিয়ে নিল। কবির আর সময় অপচয় করতে চাইল না। দাবার চালের মতো সরফরাজ কখন কি খেলা দেখাবে কে জানে। তাই ছেলেদের কঠিন স্বরে হুঁশিয়ারি করল, শালাকে আরো শক্ত করে চেপে ধর, ওর গরম রক্তে গোসল করব আমি। কথাটি বলেই কবির দা ওঠালো। সরফরাজের চোখে মুখে মৃত্যু ভয় দেখা গেল না। বিদ্যুতের আলোক তরঙ্গে তার ভয়ানক চোখ জোড়া আরো অদ্ভুত ভয়ানক দেখালো। কবির এমন রূপে তাচ্ছিল্য হেসে বলল, মাগির ছাওয়াল, মরণ দেখা ডর লাগে না তোর? সরফরাজ নির্লিপ্ত তাকিয়ে কবিরের উচ্ছ্বাস দেখল। কবির পুনরায় দাঁত কেলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল, তোকে আজ বড্ড নিরুপায় লাগছে। আমার বেশ মায়া হচ্ছে তোর জন্য। তোকে আমি 2 মিনিট সময় দেব দৌড়ে পালানোর। যদি বাঁচতে পারিস তবে তুই উইনার। তুই বাঁচলে আমি নিজে আমার জান তুলে দেব তোর হাতে। আর যদি আমার হাতে ধরা পড়িস তাহলে তোর মুন্ডু থাকবে আমার পায়ের নিচে। রাজি? কবিরের প্রশ্নে মাথা ঝাঁকালো সরফরাজ। তা দেখে কবির হাততালি দিয়ে বলে উঠল, তার আগে একটু খাতির করব তোকে। কথাটি বলে পাশের এক ছেলের থেকে একটা হকি নিয়ে সরফরাজের পায়ে এলোপাথারি আঘাত করলো। কবিরের আঘাতে সামান্য আউচ পর্যন্ত করল না সরফরাজ। এটা দেখে কবির আরো ক্ষিপ্ত হলো। যতক্ষণ সরফরাজ মাটিতে হাঁটু মুড়ে না বসলো ততক্ষণ পেটালো। ব্যথায় সইতে না পেরে কাদামাটিতে নুইয়ে পড়ল সরফরাজ। এবার কবিরের ঠোঁটে হাসি ফুটল। সে তার ছেলেদের উদ্দেশ্যে গলা উঁচু করে বলল, ওর হাত ছেড়ে দে, মরার আগে একটু লুকচুপি খেলবো ওর সাথে। কবিরের নির্দেশে সরফরাজের হাত ছেড়ে দিল ছেলেগুলো। হাত ছাড়া পেতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগলো। এরা দেখে হো হো করে হেসে উঠল কবির। কিন্তু কবিরের দৃষ্টিসীমা থেকে না পালিয়ে মুহূর্তেই ধেয়ে আসলো সরফরাজ। পায়ের আঘাত ভুলে পিঠের পেছন থেকে লুকানো রড বের করে ঝাঁপিয়ে পড়ল সকলের ওপর। সরফরাজের আকস্মিক আক্রমণে দিশেহারা হলো সবাই। তারা পাল্টা আক্রমণ করতে চাইল, কিন্তু ধূর্ত সরফরাজ ওর সাথে পেরে উঠল না। মুহূর্তেই সরফরাজের শরীর জুড়ে যেন অসুরের শক্তি ভর করলো। সরফরাজের হাতের মার খেয়ে চিৎকার করে উঠল ছেলেগুলো। বৃষ্টির ঝুমঝুম ধারা উপেক্ষা করে সেই চিৎকার হাবেলের ভেতরে পৌঁছালো না। ধারালো রডের বাড়ি কার কোথায় গিয়ে লাগলো সরফরাজ তা খেয়াল করলো না। কবির দ্বিগুণ হিংস্র হয়ে দাঁত মুখ খিচে দা নিয়ে দৌড়ে এলো, কিন্তু সরফরাজের সামনে টিকতে পারল না।
দায়ের পোঁচ লেগে সারফারাজের হাতের তালু হা হয়ে গেল। কোনো ভ্রুক্ষেপ করল না সারফারাজ। এক ঝটকায় সেই দা কাবিরের থেকে টেনে নিয়ে কোনো কিছু বাছ বিচার না করে কোপ বসিয়ে দিল কাবিরের ধরে। ধারালো দায়ের কোপে ধর থেকে নিমিষেই খসে পড়ল মাথা। ধীরে ধীরে নিজের জ্ঞান খুইয়ে ফেলল সারফারাজ। মাথায় যেন খুনের নেশা চাপল। কাবিরের চাইতে হাজার গুণ নির্দয় হয়ে প্রত্যেকটা ছেলেকে কুপিয়ে আগাছার মতো মাটিতে ফেলে দিল সারফারাজ। এতগুলো মানুষের রক্ত সুভানগঞ্জের হাভেলির উঠোনটাকে রাঙিয়ে তুলল। চারপাশে আর একবার নজর বুলিয়ে অদূরে দাঁড়ানো ভীত সিদ্দিককে নজরে পড়ল। ক্লান্ত শরীরে দায়ে ভর দিয়ে এলোমেলো পায়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর ঠান্ডা গলায় শুধালো, এত বড় প্রতারণা কিভাবে করলি সিদ্দিক? ভয়ে হাউমাউ করে কেঁদেও ফেলল সিদ্দিক। হুড়মুড়িয়ে সারফারাজের পায়ে পড়ে ডুকরে কেঁদে উঠে বলল, মাফ কইরা দে বন্ধু, ভুল কইরা ফেলাইছি। সিদ্দিকের কথাই হো হো করে উন্মাদের ন্যায় হাসল সারফারাজ। এরপর বলল, তোর বেইমানিতে কতগুলো মানুষের প্রাণ গেল দেখ। তোকে মাফ করলে আমার যে ঘোর পাপ হবে সিদ্দিক। তার চেয়ে ভালো তুই মৃত্যুর জন্য তৈরি হ। নিজের প্রাণের শঙ্কায় কেঁদে সারফারাজের পায়ে মাথা নোয়ালো সিদ্দিক। কিন্তু সামান্য হৃদয় টলল না সারফারাজের। সিদ্দিকের কান্না আগুন জ্বালিয়ে দিল সারফারাজের শরীরে। সিদ্দিককে লাথি দিয়ে দূরে ফেলে সারফারাজ হিংস্র কণ্ঠে বলে উঠল, কালেমা পড় সিদ্দিক। ওরা আল্লাহর নাম মুখে নেবার সময় পায়নি। তুই আমার বন্ধু, সেই দায়ভার থেকে তোকে এইটুকু ক্ষমা আমি করতেই পারি। কঠিন মৃত্যু দেব না তোকে আমি। এত দ্রুত মারব তোকে, তুই নিজেও জানবি না যে দুনিয়া থেকে তোর বিদায় হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় করুন।